নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা ভারতীয় সংবিধানের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো এমসিকিউ সেশনের ক্লাস। এই ক্লাসগুলোতে বিভিন্ন সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই এমসিকিউ সেশনের ক্লাসগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে, রাজ্যপালের কার্যকালের মেয়াদ কতদিন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। রাজ্যপালের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। এবার আমরা দেখব রাজ্যপালকে কে নিয়োগ করেন। রাজ্যপালকে নিয়োগ করেন আমাদের ভারতের রাষ্ট্রপতি, এবং মনে রাখবে 155 ধারা অনুসারে এটা বলা রয়েছে যে রাজ্যপালকে আমাদের দেশের রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। এই কথাটা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? এটা রয়েছে 155 নম্বর ধারায়। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, গণপরিষদের অস্থায়ী সভাপতি কাকে নির্বাচন করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহাকে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং মনে রাখবে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়াও গণপরিষদের অ্যাডভাইজার বা উপদেষ্টা করা হয়েছিল বি.এন. রাওকে। এটাও ইম্পর্টেন্ট, বি.এন. রাও যিনি ছিলেন অ্যাডভাইজার বা উপদেষ্টা। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি অপশন রয়েছে দেখো, সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, নাকি সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার? তো এর মধ্যে সম্পত্তির অধিকার যেটা রয়েছে এটা কিন্তু বর্তমানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এটা আগে আমাদের মৌলিক অধিকার ছিল, কিন্তু এখন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এখান থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানবো বিস্তারিতভাবে। দেখো, সম্পত্তির অধিকারকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এবং বর্তমানে যে সম্পত্তির অধিকার রয়েছে এটা একটা সাংবিধানিক অধিকার তোমরা বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পরীক্ষায় বারবার আসে, মৌলিক অধিকারের ধারণা, এই ধারণাটা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সংবিধানে গৃহীত হয়েছে, এবং বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। ঠিক আছে, কি কি দেখো, সেগুলো সাধীনতার অধিকার, সমতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, এছাড়াও হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এগুলো মোট 6টি বর্তমানে আমাদের মৌলিক অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, ভারতীয় সংবিধান অনুযায়ী 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে কি বর্ণিত রয়েছে? এটা ইম্পর্টেন্ট যে আমাদের ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কি রয়েছে। তো আমরা জানি 5 থেকে 11 নম্বর ধারায় আমাদের ভারতীয় সংবিধানের নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে বলা রয়েছে। আমরা যে ভারতের যে আমাদের নাগরিকত্ব রয়েছে, আমরা যে ভারতের নাগরিক, তো সেই নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে 5 থেকে 11 নম্বর ধারায় বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে এখানে, রাজ্য পুনর্গঠন আইনের চেয়ারম্যান কে ছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, রাজ্য পুনর্গঠন আইনের বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা বলা হয়, তার চেয়ারম্যান ছিলেন সৈয়দ ফজল আলী। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে এবং সমস্ত পরীক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। এটা দুটো প্রশ্ন হয়, যে দুটোতে আমরা প্রচুর কনফিউজ হয়ে যাই। গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, মনে রাখবে। এবং মনে রাখবে আমাদের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। ক্লিয়ার? দুটো নিয়ে কিন্তু একদম কনফিউজ হবে না। গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। আগে গৃহীত হচ্ছে, তারপর কার্যকর হচ্ছে, এইভাবে মনে রাখবে, তাহলেই মনে থাকবে। চলো পরের প্রশ্ন এখানে দেখো রয়েছে কি, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? তো প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল মনে রাখবে 1951 সালে। এবং প্রথম যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো দেওয়া রয়েছে, প্রথম অর্থ কমিশন যখন গঠিত হয় 1951 সালে, সেই সময় এর সভাপতি বা চেয়ারম্যান ছিলেন কে.সি. নিয়োগী। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? বারবার পরীক্ষায় আসে। এবং মনে রাখবে বর্তমানে অর্থ কমিশনের 16তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অরবিন্দ পনগড়িয়া। এটা জাস্ট আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহের কিছু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। একদম সম্প্রতি কিন্তু এনাকে নিয়োগ করা হয়েছে অর্থ কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, এবং মনে রাখবে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হয়েছেন অরবিন্দ পনগড়িয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো তফসিল রয়েছে? এটা ইম্পর্টেন্ট। তফসিল বা শিডিউল যেটাকে বলা হয়ে থাকে, তো এটা ভালো করে মনে রাখবে। বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে 12টি তফসিল বা শিডিউল রয়েছে। ঠিক আছে, এছাড়াও মনে রাখবে বর্তমানে ধারা রয়েছে 442টি, এবং অংশ বা পার্ট রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে বর্তমানে 25টি। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মোট কতগুলো সরকারি ভাষার উল্লেখ রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, ভারতীয় সংবিধানে মোট 22টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে।
এবার দেখো এখান থেকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা জানলাম যে আমাদের ভারতীয় সংবিধানে 22টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে। এই যে সরকারি ভাষা রয়েছে 22টা, এটা মনে রাখবে আমাদের ভারতীয় সংবিধানের 8ম তফসিল বা 8th শিডিউলে এটার উল্লেখ রয়েছে। আচ্ছা, শুরুতে কিন্তু 14টা ভাষা ছিল আমাদের ভারতীয় সংবিধানে। এরপরে দেখো প্রথমে 1967 সালের 21তম সংশোধনীতে 15তম ভাষা হিসেবে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। তারপর 1992 সালে 71তম সংশোধনীতে মণিপুরি, কঙ্কনি, নেপালি এই ভাষাগুলোকে যুক্ত করা হয় এবং 2003 সালে 92তম সংশোধনীতে সাঁওতালি, মৈথিলি, বড়ো এবং ডোগরি এই ভাষাগুলোকে আমাদের ভারতীয় সংবিধানে সরকারি ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে শুরুতে ছিল 14টা, তারপর আরও এই ভাষাগুলোকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হচ্ছে। এই নিয়ে বর্তমানে কিন্তু 22টা ভাষা রয়েছে এবং ভালো করে মনে রাখবে এই ভাষাগুলোর উল্লেখ রয়েছে 8ম তফসিল বা 8th শিডিউলে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা মনে রাখবে যে ভারতের নাগরিকত্ব লাভের কয়টি পদ্ধতি রয়েছে। তো আমাদের ভারতের যে নাগরিকত্ব রয়েছে সে নাগরিকত্ব লাভের জন্য 5টি পদ্ধতি রয়েছে। তো আমি এখানে তোমাদের একটু পদ্ধতিগুলো আজকে বলে রাখছি, বাকি কনস্টিটিউশনের যখন বিস্তারিত ক্লাস করানো হবে সিটিজেনশিপের সেখানে পুরো ডিটেলসে আমি তোমাদের করাবো। তো যে 5টি পদ্ধতি সেগুলো হচ্ছে বাই বার্থ, বাই ন্যাচারালাইজেশন, বাই রেজিস্ট্রেশন, বাই ডিসেন্ট এবং বাই ইনকর্পোরেশন টেরিটরি। এই 5টা পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারে যে কেউ ব্যক্তি। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং বাই বার্থ কিভাবে পাওয়া যায়, ন্যাচারালাইজেশন, রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে কি হয়, সেগুলো সমস্ত বিস্তারিত ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এটুকু জেনে রাখো যে ভারতের নাগরিকত্ব লাভের 5টি পদ্ধতি রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে মৌলিক কর্তব্যের উল্লেখ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের 51A নম্বর ধারা বা অনুচ্ছেদে। পার্ট এতে রয়েছে মৌলিক কর্তব্যের কথা এবং ধারাটা হচ্ছে 51A। তাহলে মৌলিক কর্তব্যের উল্লেখ পাওয়া যায় ভারতীয় সংবিধানের 51A নম্বর ধারায় এবং পার্ট হচ্ছে 4A। এবং মনে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে বলা রয়েছে 11টি মৌলিক কর্তব্যের কথা। এগুলো হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য, এগুলো আমাদেরকে পালন করতে হবে। মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে, সেগুলো পুরো বিস্তারিত ক্লাসে আমি আলোচনা করাবো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন আমাদের ভারতের রাষ্ট্রপতি, এটা মনে রাখবেন। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, ভারতীয় নাগরিকত্ব আইন প্রথম সংশোধিত হয় কত সালে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে ভারতীয় নাগরিকত্ব আইন প্রথম সংশোধিত হয়েছিল 1986 সালে। এখনো পর্যন্ত মোট 6বার সংশোধিত হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন, এটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, নাগরিকত্ব আইন পাস হয় কত সালে? এটা হচ্ছে 1955 সালে। তাহলে নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে এবং প্রথম সংশোধিত হয় 1986 সালে। দুটো সাল কিন্তু ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম অরাজনৈতিক রাষ্ট্রপতি কে ছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা একটু ভাবলেই উত্তর করতে পারবে যে ভারতের প্রথম অরাজনৈতিক রাষ্ট্রপতি ছিলেন কিন্তু এপিজে আব্দুল কালাম। আমরা জানি ওনার রাজনীতির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, উনি ছিলেন একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, এবং আমরা জানি উনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি। তাহলে প্রশ্ন যদি আসে ভারতের প্রথম অরাজনৈতিক রাষ্ট্রপতি, সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তর হিসেবে বেছে নেব এপিজে আব্দুল কালাম। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা মনে রাখবে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। তো এটা মনে রাখবে 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল এবং এই প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে সচিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উত্তীর্ণ করা হয়? এটা কিন্তু ভীষণ কনফিউজিং কোশ্চেন, এটা ভালো করে তোমরা মনে রাখবে। 1833 সালের যে চার্টার অ্যাক্ট ছিল, 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল যেটা ছিল সেই পদটার নাম পরিবর্তন করে সেটাকে করা হয়েছিল ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, মনে রাখবে 1833 সালে। এবং মনে রাখবে যে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি আসে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল, সেক্ষেত্রেও কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। মানে সেই সময় কি হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটার নাম পরিবর্তন করে করা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, নিম্নোক্ত কোন আইনটি মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত ছিল? তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1909। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটা হচ্ছে মর্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত ছিল। ভালো করে মনে রাখবে সালটা 1909 সালের ভারতীয় পরিষদ আইন যেটা ছিল।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, তো মনে রাখবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন দেখো, ভারতের লোকসভা ও রাজ্যসভার সদস্যদের মেয়াদ যথাক্রমে কত বছর? এখানে কিন্তু যথাক্রমে কথাটা রয়েছে, সেক্ষেত্রে আগে তোমাদের দেখতে হবে লোকসভার যে মেম্বার রয়েছে তাদের মেয়াদ, তারপর রাজ্যসভার। তো আমরা জানি লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক আছে, এবং যারা রাজ্যসভা রয়েছে সেই রাজ্যসভার হচ্ছে 6 বছর। মানে যথাক্রমে যদি এটা করা হয় তাহলে হয়ে যাবে অপশন বি উত্তর, 5 ও 6 বছর। নেক্সট দেখো কি রয়েছে এখানে, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি বা যেটিকে বলা হয় ড্রাফটিং কমিটি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল অনুসারে যদি আমরা দেখতে যাই তাহলে চূড়ান্ত ক্ষমতা কিন্তু রয়েছে জনগণের হাতে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে দুটো কমিটি আমরা জানলাম, খসড়া কমিটি ডক্টর বি.আর. আম্বেদকর এবং স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দুটোই খুব ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকেই ভুল উত্তর তোমরা করে আসবে। এটার অ্যাকচুয়াল উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড, ঠিক আছে। আয়ারল্যান্ড থেকে আরেকটা জিনিস আমাদের ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল, যেটা হচ্ছে নির্দেশমূলক নীতি বা যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি, ঠিক আছে। সেই ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছিল। এছাড়াও রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেসগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকেই গ্রহণ করেছিলাম। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন রাজ্যে কোনো হাইকোর্ট নেই? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে অপশন কি কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ওড়িশা নাকি গুজরাট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। আচ্ছা, মনে রাখবে 4টি রাজ্য রয়েছে আমাদের যে রাজ্যে কোনো রকম কোনো হাইকোর্ট নেই। 4টা রাজ্যের নাম মনে রাখবে ভালো করে। তো সেই 4টা রাজ্য হলো গোয়া, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। তাহলে এদের কাজটা কে করে? এই রাজ্যগুলোর কাজ কোন হাইকোর্ট করে থাকে? গোয়া যে রয়েছে, গোয়ার যে কাজকর্ম আছে সমস্ত কিছু করে মুম্বাই হাইকোর্ট, এবং মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই 3টে রাজ্যের কাজকর্ম সমস্ত কিছু করে থাকে কিন্তু গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্ট। এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 17 এপ্রিল 1952 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধান দিবস কবে পালিত হয়? তো সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। অপশন এ তে রয়েছে। এবং কেন পালিত হয়? কারণ 1949 সালের 26শে নভেম্বর আমাদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? ভারতীয় গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন এম.এন. রয়। কত সালে? সালটা ইম্পর্টেন্ট, মনে রাখবে 1934 সালে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদ খালি থাকলে কে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো পদই যদি খালি থাকে তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি। তাহলে মনে রাখবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের প্রধান বিচারপতি সেই সময় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এবং মনে রাখবে ভারতের প্রথম যিনি চিফ জাস্টিস ছিলেন বা প্রধান বিচারপতি ছিলেন তিনি হচ্ছেন হীরালাল জে কানিয়া। আর বর্তমানে কে রয়েছেন এটা তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে জমা দেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতিকে। এটা একটা ভালো জায়গা মনে রাখার। এখানে মনে রাখবে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন